আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়াটসন। এটি একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটিতে লন্ডন শহরের একটি দৃশ্য বর্ণনা করা হয়েছে। তোমরা এখানে দেখছো যে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। দেখো ওয়েস্টমিনস্টার ব্রিজ কোথায় অবস্থিত? অবভিয়াসলি এটা হচ্ছে লন্ডন। লন্ডনের একটি বিখ্যাত নদী বা প্রধান নদী টেমস। এই টেমস নদীর উপরে রয়েছে এই ওয়েস্টমিনস্টার ব্রিজটি। কবি এই ব্রিজের উপরে দাঁড়িয়ে কবিতাটি লিখেছেন, তাই নাম হচ্ছে কম্পোস্ট, মানে রচিত আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়াটসন। দেখো এই কবিতাটির উৎস হচ্ছে উইলিয়াম ওয়াটসন রচিত কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একটি বিখ্যাত কবিতা। কবিতাটি এটা 1802 হবে। 1802 সালে রচিত হয়। আহ 1807 সালে প্রকাশিত হয়। এই কবিতায় কবি লন্ডন শহরের ভোরবেলার অপরূপ সৌন্দর্যে বর্ণনা করেছেন। সাধারণত শহরকে কোলাহলপূর্ণ মনে হয়, যান্ত্রিক মনে হয়, কিন্তু ভোরের শান্ত পরিবেশে কবি লন্ডন শহরকে প্রকৃতির মতোই সুন্দর রূপে দেখেছেন। ঠিক আছে, তো দেখো পরে আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলতে চাই কবিতা কাকে বলে, রিভিয়ান। এটা আমাদের একটু জানতেই হবে। যারা জানো না তারা জেনে নেবে। আজকের পর থেকে কবিতা কাকে বলে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো কবিতা হলো সাহিত্যের একটি শাখা। সাহিত্যকে ইংরেজিতে কি বলা হয়? লিটারেচার। আমরা জানি যে সাহিত্যকে ইংরেজিতে বলা হয় লিটারেচার। সাহিত্যের একটি শাখা যেখানে কি মানুষের অনুভূতি, চিন্তা, কল্পনা, সৌন্দর্যবোধ, আবেগ, ছন্দ, অলংকার, সুরেলা ভাষার মাধ্যমে প্রকাশ পায়। কবিতার ভাষা সাধারণত গদ্যের তুলনায় বেশি আবেগময়, সংক্ষিপ্ত, শিল্পসম্মত। কবির মনের গভীর ভাব সহজ ও অথচ সুন্দরভাবে প্রকাশ পায় কবিতার মাধ্যমে। তো এই কবিতার থিম আলোচনা করার আগে, কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করার আগে, সবার আগে আমাদের যেটা জানতে হবে, যেটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে অবশ্যই, এই ভিডিওটি এমসিকিউ স্পেশাল করে আমি বানিয়েছি, তোমরা মন দিয়ে দেখো। সবার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে কবিতা কি। ওকে, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো, কবিতা কি আমরা জানলাম, সাহিত্য কি সেটা জানলাম। তো এখন তাহলে সাহিত্য কি স্যার, আপনি তো বললেন না। দেখো সাহিত্য হচ্ছে লিটারেচার is the artistic expression of human thoughts, imagination, and experience through language. Literature gives us pleasure. First of all, why why do you read literature? Why do you read poems, stories, novels? Why? First of all, to get pleasure. আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু আমরা লিটারেচার পড়ি। So literature educates us, inspire us, right? And short stories, dramas, and poems. These are the forms of literature. ওকে, তাহলে দেখো কবিতার বিভিন্ন ধরন, টাইপস অর ফর্মস অফ পোয়েট্রি। একটা হয় লিরিক। লিরিক হচ্ছে আমরা জানি গীতি কবিতা, যেখানে আনন্দ, দুঃখ, প্রেম, কল্পনা এগুলো নিয়ে লেখা থাকে। হচ্ছে ব্যালাড। ব্যালাড হলো গল্পধর্মী কবিতা, এতে প্রেম, যুদ্ধ, অভিযান এগুলি লেখা থাকে। এগুলি গান আকারেও গাওয়া হতো। এলিজি হচ্ছে কি বলতো, শোক মূলক কবিতা, মৃত্যু, বিচ্ছেদের বেদনা থাকে। হ্যাঁ, যেমন ধরো এলিজি, চার্সিয়াস, অ্যাডোনিয়াস, নাইসিডাস। ওকে, ব্যালাডের মধ্যে রয়েছে রাইম, মেরিনার। এগুলো তোমাদের এখন কাজে লাগবে না, বাট পরবর্তীকালে কাজে লাগবে। কেননা কবিরা যখন কবিতা লিখবেন এই ফর্ম গুলোকে ব্যবহার করেই লিখবেন। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো সনেট। সনেট কি? সনেট হলো 14 লাইনের একটি বিশেষ ধরনের কবিতা। এতে নির্দিষ্ট ছন্দবিন্যাস গঠন থাকে, সাধারণত প্রেম, দর্শন, প্রকৃতি, সময়, সৌন্দর্য,
ও গভীর অনুভূতি প্রকাশ পায়। তাহলে আমরা জানলাম 14 লাইনের কবিতা হলো সনেট, এখানে রাইম স্কিপ থাকবে, হ্যাঁ, এখানে ভাবের পরিবর্তন বা ভোলটা দেখা যায়, হ্যাঁ, ভাষা মার্জিত ও গভীর অর্থপূর্ণ হয়। এবার সনেটের উৎপত্তি কোথা থেকে হয়েছে? দেখো, সনেট শব্দটি ইতালীয় সনেটো থেকে এসেছে, যার অর্থ ছোট গান। মানে 14 লাইনের কবিতাগুলোকে সনেট বলা হয়। ইতালিতে এর উৎপত্তি। ওকে, ফ্রান্সিসকো পেত্রা, কি নাম লোকটা বা রাইটারটার নাম কি? ফ্রান্সিসকো পেত্রা এই ধারাকে কি করে তুলে ধরে। পরে উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যে একে সমৃদ্ধ করে। তাহলে আমরা জানলাম যে প্রথমেই পেত্রা আগে এই শব্দটিকে ব্যবহার করেছেন, তারপরেই উইলিয়াম শেক্সপিয়ার তার কবিতাতে ব্যবহার করেছেন। তাহলে সনেট টোটাল কত প্রকার? সনেট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে পেট্রাগান সনেট বা আমরা বলতে পারি ইটালিয়ান সনেট, একটা হলো শেক্সপিয়ারিয়ান সনেট বা আমরা বলতে পারি ইংলিশ সনেট, আর একটা হলো স্পেন্সারিয়ান সনেট। এখন প্রশ্ন হলো যে স্যার পেট্রাগান সনেটটা কি বা ইটালিয়ান সনেট কি? এটাও 14 লাইনের। এখানে 3টে সনেট দেখতে পাচ্ছি, সবটাতে 14 কবিতা লাইন থাকবে, 14 লাইনস। এখানে বৈশিষ্ট্যটা কি যে এখানে 8টি লাইন একসাথে থাকবে, তাই এটাকে বলবো অক্টেট। 6টি একসাথে থাকলে এটাকে সেস্টেট। তাহলে অক্টেট প্লাস সেস্টেট সেটা হচ্ছে পেট্রাগান বা ইটালিয়ান সনেট। যেমন আমরা বলতে পারি কম্পোস্ট আপন মিস্টার ব্রিজ। আজকে বর্তমান যে কবিতাটা আমি আলোচনা করবো সেটা কিন্তু একটি সনেট। দ্যাট মিন্স আমরা জানলাম পেট্রাগান সনেট। ভিভিআই এমসিকিউর জন্য মনে রাখবে পেট্রাগান সনেট। এবার দেখো শেক্সপিয়ারিয়ান সনেট। যেমন শেক্সপিয়ারিয়ান সনেটকে আমরা বলতে পারি ইংলিশ সনেট। এতে 3টি কোয়াট্রেন ও শেষে একটি কাপলেট থাকে। যেমন সনেট নম্বর 18 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, সনেট নম্বর 116। ওকে, স্পেন্সারিয়ান সনেটটা কি? এই সনেটে এক স্তবকের রাইম স্কিম অন্য স্তবকের সঙ্গে যুক্ত থাকে। যেমন আমরা বলতে পারি অ্যামোরেটটি। ঠিক আছে, আরো কবিতা রয়েছে। এবার দেখো এপিক, সরি টু সে, তার আগে জানি ওড। আচ্ছা, ওড কি? ওড হলো প্রশংসামূলক কবিতা, কোন ব্যক্তি, বস্তু, প্রকৃতি বা ভাবের সৌন্দর্য মহিমার প্রকাশ পায়। প্যাস্টোরাল পোয়েট্রি কি? গ্রামীণ জীবন, প্রকৃতি, রাখাল বা শান্ত পরিবেশ নিয়ে রচিত কবিতাকে প্যাস্টোরাল পোয়েট্রি বলে। যেমন আমরা বলতে পারি লাইসিটাস, দ্য শেপার্ডস ক্যালেন্ডার। আর ওড হচ্ছে ওড টু নাইটেঙ্গেল, ওড টু গ্রিসিয়ান আর্ন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এগুলো হচ্ছে এক ধরনের ওড। এবার দেখি এপিক। এপিক কি? এপিক হচ্ছে মহাকাব্য, এটাও একটা কবিতার অংশ। এপিক হলো দীর্ঘ বর্ণনামূলক কবিতা যেখানে বীরত্ব, যুদ্ধ, জাতীয় গৌরব, ঐতিহাসিক ঘটনার কাহিনী তুলে ধরা হয়। যেমন দীর্ঘ আকারের হয়, বীর নায়কের কাহিনী থাকে, জাতীয় বা ঐতিহাসিক গুরুত্ব থাকে, অলৌকিক ঘটনার উপস্থিতি দেখা যায়। যেমন প্যারাডাইস লস্ট, দ্য ইলিয়াড, দ্য ওডিসি। এবার মক এপিক। দেখো, মক এপিক হচ্ছে মানে সাধারণত হাস্যকর বিষয়গুলিকে এপিকের ভঙ্গিতে লেখা হয়, সেটাই মক এপিক। তাহলে ব্যঙ্গ, হাস্যরস থাকে, সাধারণত বিষয়কে মহাকাব্যের ভঙ্গিতে দেখানো হয়, অতিরঞ্জিত ব্যবহার থাকে, হাইপারবোল। দ্য রেপ, যেমন একটা উদাহরণ বলতে পারি আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অফ দ্য ল। এবার দেখো ড্রামাটিক মনোলগ, এটা কি? এটি এক ধরনের কবিতা যেখানে একজন বক্তা নিজের অনুভূতি, অভিজ্ঞতা, মানসিক অবস্থা প্রকাশ করে, তার কথার মধ্য দিয়েই চরিত্র প্রকাশ পায়। তাহলে বক্তার কথার মাধ্যমে চরিত্র প্রকাশ পায়, অর্থাৎ বলতে গেলে এখানে কি হয়, একজন বক্তা কথা বলে, শ্রোতা উপস্থিত থাকলেও সে সরাসরি কথা বলেন, আর বক্তার মানসিক চরিত্র প্রকাশ পায়। যেমন মাই লাস্ট ডাসেস, হ্যাঁ, অ্যান্ড্রিয়া সার্টো। আরো খুব, যেমন ড্রামাটিক মনোলগ, দিস ইজ একটা ড্রামাটিক মনোলগ। হুম। এবার ফ্রি ভার্স কি? দেখো তুই একটা জিনিস দেখো, ফ্রি ভার্স আর ব্ল্যাঙ্ক ভার্স ভালো করে লক্ষ্য করো। কবিতা পড়ছো, এগুলো যদি না জানো কি পড়াশোনা করছো তাহলে? শুধু ডায়লগ দিয়ে ক্লাস করলেই হবে না। দেখো, এগুলো আমাদেরকে ছাত্রদেরকে জানাতে হবে যে ফ্রি ভার্স কি আর ব্ল্যাঙ্ক ভার্স কি। এগুলো কবিতা পড়া শুরুতেই কিন্তু জানানো উচিত, কেননা ছাত্রদেরও বোঝানো উচিত যে একটা কবিতাতে ছন্দ কিভাবে দেওয়া হয়। ফ্রি ভার্স হচ্ছে মুক্ত ছন্দ কবিতার মানে, যেখানে কোনো নির্দিষ্ট ছন্দ বা অন্তমিল, মানে লাইনের সাথে পরপর লাইনের মিল নাও থাকতে পারে, সেটা হচ্ছে ফ্রি ভার্স। এখানে স্বাধীন ছন্দ ব্যবহার করা হয়, কবি স্বাধীনভাবে ভাব প্রকাশ করে। আধুনিক কবিতায় বেশি, মডার্ন কবিতাগুলো কিন্তু এই ফ্রি ভার্সে লেখা। যেমন লিপস অফ গ্রাস, সংস অফ মাইসেলফ। ওকে, তাহলে ব্ল্যাঙ্ক ভার্স কি স্যার?
দেখো, ব্ল্যাঙ্ক ভার্স হলো অমিত্রাক্ষর কবিতা। এই কবিতায় নির্দিষ্ট ছন্দ থাকে কিন্তু অন্তমিল থাকে না। সাধারণত আইএমবিক পেন্টামিটারে লেখা হয়। ব্ল্যাঙ্ক ভার্স গুলো আইএমবিক পেন্টামিটারে লেখা হয়। এগুলো কি স্যার আইএমবিক পেন্টামিটার? তোমরা যখন উচ্চ ক্লাসে উঠবে, বি ক্লাসে উঠবে, তখন এই বিষয়গুলো জানতে পারবে। তোমাদের একটা চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে প্রসোডি। এই প্রসোডিতে তোমরা এটা পাবে। নাটক ও কাহিনী, সরি, নাটক ও মহাকাব্যে কিন্তু এটি বেশি ব্যবহার হয় এই ব্ল্যাঙ্ক ভার্সটা। যেমন আমরা বলতে পারি প্যারাডাইস লস্ট, হ্যামলেট। ওকে, এখান থেকে আরেকটা কবিতা দেখতে পাচ্ছি, হাইকু। এটা আবার কেমন কবিতা, তাই না? হাইকু হলো জাপানি ছোট কবিতা, সাধারণত 3 লাইনের হয় এবং এটা প্রকৃতিকে কেন্দ্র করে লেখা হয়। ওকে, তাহলে এবার আমরা দেখি যে আমাদের এই বর্তমান যে কবিতাটি, এই যে বর্তমান যে কবিতাটি অর্থাৎ কম্পোজড আপন বাই মিস্টার ব্রিজ, এটি একটি সনেট। কারণ কবিতাটিতে 14টি লাইন আছে, রাইম স্কিম বা ছন্দ বিন্যাস আছে। কবিতাটি গভীর অনুভূতি ও সৌন্দর্য বোধে প্রকাশ করে। প্রথম অংশ অক্টেট, 8টি লাইন, হ্যাঁ, যেটা কবি লন্ডনের ঘরের দৃশ্য বর্ণনা করেছেন। এবার দ্বিতীয় অংশটা সেস্টেট, যেটা হচ্ছে কবির মুগ্ধতা ও অনুভূতি প্রকাশ পেয়েছে। তাই এর গঠন হচ্ছে পেট্রাগান বা ইটালিয়ান সনেট। মনে রাখতে হবে, এমসিকিউ তে আসতে পারে, হোয়াট টাইপ অফ সনেট ইজ composed upon Westminster Bridge? You should say it is Petrarchan sonnet, not only sonnet, not only sonnet. It is Petrarchan sonnet. Okay. তাহলে বুঝলাম কবিতা কি। এবার দেখো, এই কবিতার থিম একটু ছোট্ট করে জেনে নেব যে কবিতার থিম কি। এই কবিতার মূল বিষয় হলো প্রকৃতি ও নগর জীবনের সৌন্দর্যের মিলন। এক কথা শেষ। অর্থাৎ কবি ভোরের আলোয় লন্ডন শহরকে এত শান্ত, নির্মল ও মনোরম রূপে দেখেছেন যে তার মনে হয়েছে শহরটিও যেন প্রকৃতির একটি অংশ। শহরের নীরবতা, পরিষ্কার বাতাস, সূর্যের কোমল আলো এবং থেমে থাকা কোলাহল কবিকে গভীরভাবে মুগ্ধ করেছে। কবিতাটিতে প্রকৃতি প্রেম, সৌন্দর্যবোধ, মানুষের অন্তরের অনুভূতি প্রকাশ পেয়েছে। অর্থাৎ কবি যখন তার বোনকে নিয়ে কোথায় যাচ্ছিলেন, ফ্রান্সে, তখন কিন্তু ব্রিজের উপরে দাঁড়িয়ে কিন্তু তিনি এই কবিতাটি লিখেছেন। তাহলে কবিতাটির নামকরণ কেন মানে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ হয়েছে? কারণ তিনি ব্রিজের উপরেই কবিতাটি লিখেছিলেন বলে। এক কথা শেষ। কোন ব্রিজের উপরে? ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে। কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। এমসিকিউ তে ইম্পর্টেন্ট। লন্ডনের কোন নদীর তীরে অবস্থিত? লন্ডনের হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত। টেমস স্পেলিংটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার চলো আমরা কবিতাটি লাইন বাই লাইন শুরু করি। হ্যাঁ, কবিতাটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু প্রথমবার কবিতা পড়ছো বা আমি পড়াচ্ছি, তো তোমাদের ভালোভাবে পড়া উচিত। কম্পোজড আপন মিস্টার ব্রিজ। দেখো, এই যে ছবিটা, আগে ছবি দেখো তারপরে পড়ো। এখানে মনে করো এটা হচ্ছে কি, টেমস নদী, এটা হচ্ছে কি ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই ব্রিজের উপরে ধরো তুমি একজন, তুমি ওয়াটসন, তুমি দাঁড়িয়ে আছো, তোমার বোনকে নিয়ে তুমি ফ্রান্সে যাচ্ছ। তাহলে তুমি তখন দাঁড়িয়ে থেকে ভোর বেলায় থমকে গেছো ঘোড়ার গাড়িতে করে যখন তুমি যাচ্ছিলে। এবার তুমি ওই সৌন্দর্য দেখেই কিন্তু তুমি বলছো, ইস রে, এর মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর কোথাও নেই, আমি কেন এর আগে দেখিনি, আমি কেন দেখিনি এত সুন্দর। এইখান থেকেই কিন্তু, এই কথা থেকে বা এই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু এই লাইনটা কবি শুরু করেছেন। কি বলেছেন কবি? আর্থ হ্যাজ নট এনিথিং, আর্থ মানে পৃথিবী, হ্যাজ নট এনিথিং আর কিছুই নেই, বা পৃথিবীর আর কিছুই নেই, কি নেই? টু শো মোর ফেয়ার, মানে এই পৃথিবীতে আর সুন্দর কিছু দেখাবার নেই। কেন কবি কথাটি বললেন? তার মানে তিনি এখানে লন্ডন শহরের ওই দৃশ্যটিকে পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য বলছেন। তার মানে কবি এখানে হাইপার বল ইউজ করলো। অর্থাৎ তাহলে এখানে অ্যান্টোনিম সিনোনিম অবশ্যই গুরুত্ব দেবে। আর্থ মানে পৃথিবী, ওয়ার্ল্ড পৃথিবী, গ্লোব পৃথিবী, হ্যাজ নট মানে নেই। তোমরা যদি বেঙ্গলি মিনিং করতে পারো সেই অনুযায়ী আমি এখানে করে দিয়েছি। এনিথিং মানে কোনো কিছু, সামথিং অবজেক্ট, টু শো মানে দেখানো, বা ডিসপ্লে মানে দেখানো, প্রেজেন্ট মানে দেখানো। এখন থেকে যদি সিনোনিম অ্যান্টোনিম গুরুত্ব না দাও, বড় হয়ে কিন্তু ইংরেজি গ্রামারে পঙ্গু হয়ে যাবে। মোর ফেয়ার মানে হচ্ছে আরো সুন্দর, বা বলতে পারি বিউটিফুল বা লাভলি। তাহলে দেখো এখানে এখানে ফেয়ার, এখানে ফেয়ার শব্দের অর্থ শুধু ফর্সা নয়, এটা আর্কিক শব্দ। পুরোনো ইংরেজিতে এর অর্থ খুব সুন্দর ও মনোরম। এখানে কবি ভোরবেলার লন্ডনের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি, তিনি মনে করেছেন যে পুরো পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য নেই। এটি শুধু বাইরের কোনো সৌন্দর্য নয়, এটি শুধু বাইরের কোনো সৌন্দর্য নয়, হ্যাঁ, এর মধ্যে নীরবতা, নির্মলতা, মানসিক শান্তিরও সৌন্দর্য কিন্তু আছে।
যেমন ফর এক্সাম্পল দেখো, এখানে একটা ছেলে দেখো হঠাৎ করে কোথাও যাচ্ছিল, আর হঠাৎ করে তার সামনে পাহাড়ে সূর্যোদয় হচ্ছে, মানে পাহাড়, হ্যাঁ, কবির অনুভূতি ঠিক তেমনি। আমরাও যদি কোথাও যে হঠাৎ করে যদি সূর্য ওঠে, আমার দেখতে কেমন লাগবে, যে বাপ, এর মতো দৃশ্য তো কোথাও দেখিনি। তাই কিন্তু কবি হাইপার বোলিং করে কথাটি বললেন যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, যে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু আর নেই। তাহলে হাইপারবল মানে কি, অতিরঞ্জিত করে বাড়িয়ে বলা। অনেক সময় না, আমি তোমাকে 1000 বার বলেছি আমি পাথরে ফুল ফোটাবো, আসলে কি পাথরে ফুল ফুটবে? আমি সমুদ্রে ঢেউ থামাবো, আসলে কি সমুদ্রে ঢেউ থামবে? থামবে না। আমরা কোনো কথাকে বাড়িয়ে বললে, অতিরঞ্জিত করে বললে, ইংরেজিতে কি ফিগার অফ স্পিচ বলা হয়? হাইপারবোল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের বাক্যে চলে যাই। ডাল উড হি বি অফ সুল, মানে সে হবে নির্বোধ, সে হবে মূর্খ, সে হবে নির্জীব। হু কুড পাস বাই, যেটাকে ইগনোর করে চলে যাবে, যে এরকম সকালের সৌন্দর্য টেমস নদীর উপরে দাঁড়িয়ে না দেখেই চলে যাবে। ওয়াটসন বলছে সে অবশ্যই নির্জীব হবে, সে অবশ্যই অনুভূতিহীন হবে। তার মানে এখানে আমি কিন্তু ভালোভাবে ব্যাখ্যা দিয়েছি। ডাল অর্থ অনুভূতিহীন, নির্জীব সিনোনিম দেবে ইনসেনসিটিভ বা লাইফলেস। হ্যাঁ, এবার হচ্ছে উড হি বি, সে হবে। অবসুর মানে মনের দিক থেকে, সিনোনিম বলতে পারি স্পিরিট বা হার্ট। হু মানে যে, মানে এটা রিলেটিভ প্রোনাউন। কুড পাস বাই, পাস কাটিয়ে চলে যেতে পারে, দ্যাট মিন্স ওটাকে বলা হয় ইগনোর করা বা ওভারলুক। তাহলে পাস কাটিয়ে চলে যাওয়া আর মানে ইগনোর করা, সেম মিনিং। এবার এখানে আর্কেইক শব্দ দেখো, এখানে সোল, এখানে সোল মানে শুধু আত্মা নয়, মানুষের অনুভূতি বা সংবেদনশীল মনকে বোঝানো হয়েছে। আমরা জানি মন হচ্ছে আমাদের কল্পনার কি একটা অস্ত্র। আমরা মন দিয়ে অনেক কিছু কল্পনা করে, হ্যাঁ, নিজের মনকে কিন্তু সান্ত্বনা দিতে পারি। অর্থাৎ কবি এখানে বলতে চাচ্ছেন যে সৌন্দর্য অনুভব করার ক্ষমতা মানুষের, মানবিকতার যার মানবতা রয়েছে, সে সবকিছুতেই সৌন্দর্য অনুভব করবে। সে যে কোনো একটা মেটেরিয়ালস বা থিংস এর উপর, আল্লাহ বা খোদার সৃষ্টি, এই ঈশ্বরের সৃষ্টি, যে কোনো একটা জিনিসকে দেখে সে কিন্তু কি করবে, একটা সৌন্দর্য অনুভব করতে পারবে। কারণ যার মধ্যে মানবিকতা আছে সেই কিন্তু সৌন্দর্য অনুভব করতে পারে। যার হৃদয়ে অনুভূতি নেই, হ্যাঁ, সে প্রকৃত সৌন্দর্যের মূল্য কখনোই বুঝবে না। এখানে কবি প্রকৃত সৌন্দর্যের কথা বলেননি, মানুষের ভেতরের যে একটা আবেগ থাকে, হ্যাঁ, অনুভূতি থাকে, তার কথা বলছেন। কেননা লন্ডন শহরের ওই টেমস নদীর উপরে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে তো অনেকেই এর আগে হাঁটাচলা করেছে, অনেকেই তো সকালবেলা ওই ব্রিজের উপর দিয়ে গিয়েছে। তাহলে তারা কেন এরকম কথা বলেনি হোয়াটসঅ্যাপের মতো? তাই এখানে শুধু প্রকৃতির সৌন্দর্যের কথা কবি বলছেন না, কবি এখানে বলছেন যে আমাদের মনের ভেতরে যে একটা আবেগ আছে, একটা অনুভূতি বা গুরুত্ব মানে অনুভূতি রয়েছে, সেই গুরুত্বকে তিনি এখানে বোঝাচ্ছেন। কারণ ওই ব্রিজের উপর দিয়ে হাজারো লোক যায়, কত সকালে, হয়তো সকালে তো অনেক লোকই যায়, কিন্তু কই, তারা তো এরকম করে কথা বললো না যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার and that would be who could pass by। ওই তারা তো এরকম করে কবিতা লিখতে পারলো না। এই জন্য কবি এই কথাটি বললেন যে প্রকৃতির সৌন্দর্যের কথা তিনি বলেননি, মানুষের ভেতরের আবেগ আর অনুভূতির কথা তিনি বলেছেন। যেমন ধরো, যেমন কেউ ফুলের সৌন্দর্য, শিশুর হাসি ও মায়ের ভালোবাসা দেখে যদি কিছু অনুভব না করে, তাহলে আমরা তাকে কঠিন মানুষ বলি। যে একটা ছেলে মা কি জিনিস বোঝে না, বাবা কি জিনিস বোঝে, শুধু জানে বাবা, কিন্তু বাবা কাকে বলে জানে না, মা কাকে বলে জানে না, তাহলে সে তো কঠিন মানুষ। তাহলে কবি এখানে ফিগার অফ স্পিচ কি ইউজ করলেন? মেটাফোর। অর্থাৎ কবি কোথায় মেটাফোর ইউজ করলেন? যে এখানে তিনি সলকে ডালের, মানে ডালের সাথে, তো মানে এখানে এখানে আত্মাকে ডাল বলা হচ্ছে, মানে অনুভূতিহীন আত্মা। এটাই হচ্ছে মেটাফোর। মেটাফোর মানে কি, ধরো তুমি তুমি লায়ন, তুমি একটা সিংহ, তুমি একটা গরু, তুমি একটা ছাগল, আমি তোমাকে সরাসরি একটা কিছু বলে দিচ্ছি, এটা কি মেটাফোর। ওকে। আর সিমিলি কি? সিমিলি হচ্ছে তুমি লায়নের মতো, তুমি গরুর মতো, মানে সিমিলিতে মতো বা লাইকের শব্দটা ব্যবহার হয়। এ সাইট সো টাচিং ইন ইটস মেজেস্টি। ইন ইটস মেজেস্টি বলতে, ইটস বলতে এখানে অর্থাৎ তার মহিমায়, মানে লন্ডন শহরের কথা বলছে, যে লন্ডন শহরের মহিমা, মানে লন্ডন শহরটাকে দেখে ওই সময় কবি কি বলছেন, যে একটা দৃশ্য, সেই দৃশ্যটা কেমন? মর্মস্পর্শী, হৃদয় স্পর্শী। মানে লন্ডনের ওই ছবিটা, সকালের ওই দৃশ্যটা কবির কাছে কি মনে হচ্ছে? মর্মস্পর্শী মনে হচ্ছে বা হৃদয় স্পর্শী মনে হচ্ছে, মহিমান্বিত। একদা এমন এক মহিমান্বিত ও হৃদয় স্পর্শী দৃশ্য কবির কাছে মনে হলো। এখানে তোকে সাইড একটি দৃশ্য,
সিনোনিম কি সেন্স বা ভিউ। সো টাচিং মানে এত হৃদয়স্পর্শী, আমরা বলতে পারি মুভিং, ইমোশনাল, ইন ইটস মেজেস্টি তার মহিমায়, আমরা বলতে পারি গ্র্যান্ডিওর বা গ্লোরি। এখানে দেখো মেজেস্টি, এখানে মেজেস্টি বলতে রাজকীয় গরিমা, বিশালতা, অসাধারণ সৌন্দর্যকে বোঝানো হয়েছে। তাহলে কবি ওই যে লন্ডন শহরকে দেখছেন সকালবেলা, তাহলে কবি ওই লন্ডন শহরকে দেখে কি বললো, রাজকীয় যে একটা গরিমা থাকে, বিশালতা থাকে, অসাধারণ যে সৌন্দর্য থাকে, তিনি সেটাই এখানে বলতে চেয়েছেন। তার মানে এই দৃশ্য শুধু চোখের সুন্দর লাগেনি, এটি কবির হৃদয়কে গভীর ভাবে ছুঁয়েছে। কবির যে বিবেক, আমাদের ভেতরে যে একটা বিবেক থাকে বা একটা আরেকটা যে মানুষ থাকে, সেই জায়গাটাতে কবিকে আঘাত করেছে। শহর ও প্রকৃতির মিলনে এক রাজকীয় সৌন্দর্য সৃষ্টি হয়েছে। কবি যেন এই দৃশ্য দেখে মানসিক শান্তি ও আধ্যাত্মিক আনন্দ অনুভব করেছে। যেমন ধরো স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্য অনেকের চোখে জল এনে দেয়, কারণ এটি শুধু দেখা না যায় না, মনের ভেতরে অনুভূত হয় যে এই ভারত স্বাধীন করার জন্য কত মানুষের প্রাণ গেছে। তাহলে এখানে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে এই লাইনে, সেটা কি ইমোশনাল ইমাজারি, টাচিং ইন ইটস মেজেস্টি, এটা হচ্ছে ইমোশনাল ইমাজারি। ওকে, পাঠকের কারণ কি, পাঠকের মনে আবেগ ও বিস্ময় জাগানোর জন্য। নেক্সট, দিস সিটি মানে এই শহর, নাও ডট লাইক আ গার্মেন্ট ওয়্যার, এই শহর বলতে সিটি অফ লন্ডন। এখানে কোন শহরের কথা বললো, এখানে লন্ডন শহরের কথা বললো, বিবিআই জায়গাটা লন্ডনের কথা বলছে কবি। তাহলে পরীক্ষায় আসতে পারে, which city is referred to here in this line, this line refers to or this city refers to the city of London। কি করেছে, নাও ডট, এই যে ডট কি রে, এখানে লিখে দিয়েছে দেখো, এই যে ডট, ডট হচ্ছে পুরনো ইংরেজি শব্দ, আধুনিক ইংরেজিতে ডাস বলা হয়। আমরা বলি না যে ডাস, এগুলো বলি তো, এই যে ডু বলি, ডাস বলি, এগুলো আমাদের এখন বলি, কিন্তু পুরনো ইংরেজিতে এগুলোকে কি বলা হতো, ডট বললো। স্যার এখানে ডট কেন, এখানে জোর দিয়ে বোঝাচ্ছে যে এই শহরটিও, এই শহরটিও এরকম একটা কবি আবেগ দিয়ে জোর দিয়ে বোঝাচ্ছেন। এখন যদি আমরা অনেক সময় কি দেখি, ধরো একটা ডু ভার্ব, ডু মানে করা, কারণ আমি যদি এরকম বলি যে আই আই ডু লাভ ইউ, আমি তাহলে আই ডু লাভ ইউ, এই বাক্যটা কি ভুল না? এখানে কি বোঝাচ্ছে, ডু লাভ, যে আমিও তোমাকে ভালোবাসি, আমিও একটা জোর দিচ্ছে। এখানেও কিন্তু কবি ডট শব্দ দ্বারা জোর দিচ্ছে যে দিস সিটি নাও ডট কি করেছে, লাইক এ গার্মেন্ট, গার্মেন্ট মানে পোশাক, অর্থাৎ পোশাকের মতো ওয়্যার পরিধান করেছে। তার মানে কবি কি বললেন, যে এই শহরটি পোশাকের মতো কিছু একটা পরিধান করেছে, মনে হচ্ছে একটা পোশাক পরে আছে। সবাই তো ওই সময় ঘুমিয়ে ভোরবেলা, আর কবি আর ওই সমস্ত চারিদিকে কি নির্জুক, হ্যাঁ, সব লন্ডনের লন্ডন এলাকার যত লোকজন, লন্ডন শহরের যত লোকজন সবাই ঘুমোচ্ছে, আর কবির কাছে মনে হচ্ছে যে লন্ডন শহরটি যেন একটি পোশাকের মতো পরিধান করে আছে। তাহলে দেখো দিস সিটি মানে এই শহর, হ্যাঁ, টাউন বা আমরা বলতে পারি মেট্রোপলিস, নাও এখন ডট ওয়্যার মানে পড়েছে, তাহলে ডট কি কেন জোর দিচ্ছে, এখানে ডট কোনো ভুল ইংলিশ নয়, কবিতা লেখার সময় এভাবে, হ্যাঁ, প্রিন্সিপাল ভার্বের আগে কিন্তু বসানো হয়। ওকে, এবার দেখো পুট অন মানে পোশাক পরা, ড্রেস ইন মানে পোশাক পরা, লাইক এ গার্মেন্ট মানে পোশাকের মতো, অর্থাৎ ড্রেস ক্লথ আমরা বলতে পারি। এখানে পুরোনো শব্দ পেলাম ডট, গার্মেন্ট। তাহলে কবি কবি সকালের আলো ও সৌন্দর্যকে পোশাকের সঙ্গে তুলনা করেছেন। ভোরের নরম আলো শহরটিকে এমন ভাবে ঢেকে রেখেছে যেন সুন্দর, শহরটি সুন্দর পোশাক পরে আছে। এখানে শহরটিকে জীবন্ত রূপ দেওয়া হয়েছে। আসলে শহর কি সুন্দর পোশাক পরে থাকতে পারে? কিন্তু কবির চোখে এখানে কবি কি করলো, শহরটিকে জীবন্ত রূপ দিল। শহর আর শুধুই ইট পাথরের নয়, এটি যেন একটা সুন্দর জীবন্ত সত্তা। যেমন ধরো পুজোর সময় আলোয় ওর সাজসজ্জায় পুরো শহর নতুন রূপ পায়, তেমনি সকালের আলো শহরটিকে সুন্দর করে তুলেছে। তাহলে এখানে ফিগার অফ স্পিচ সিমিলি ব্যবহার করা হয়েছে, যেমন লাইক আ গার্মেন্ট, তাহলে এখানে লাইক শব্দ ইউজ করেছে। তাহলে শহরটা কার মতো, একটি পোশাকের মতো, শহরটিকে পোশাকের সাথে তুলনা করা হলো, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে কি সিমিলি। আর এখানে আরো একটা ফিগার অফ স্পিচ আছে পার্সনিফিকেশন, কি যে শহরকে এমন ভাবে দেখানো হয় যেন পোশাক পরেছে। আসলে শহর তো পোশাক পরতে পারে না, তাই না? এখানে কবি কি করলো, পার্সনিফাই করলো। পার্সনিফাই কি, when a person gives a life on a non living things, non living materials is called
পার্সোনিফিকেশন। তাহলে কবি এখানে লন্ডন শহরকে কি করলো, পার্সোনিফাই করলো। কিভাবে, যে কবি বলছে লন্ডন শহরটা একটা পোশাক পরেছে, আসলেই তো পোশাক, লন্ডন শহর তো নিজে পোশাক পরতে পারবে না, কিন্তু কবি এখানে ব্যক্তির রূপ দান দিলেন। ওকে, কিসের পোশাক পরেছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, দ্য বিউটি অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালের সৌন্দর্যের, সকালের একটা পোশাক পরেছে, মানে সকালে সৌন্দর্য বলতে আমরা যখন সকালবেলা উঠে যখন বাইরে যাই ভোরবেলা, তখন কিন্তু গোটা গ্রাম শহর কিন্তু চারিদিকে নিঝুপ থাকে। কবি এই সৌন্দর্যের কথা কিন্তু বলছেন, সেটা কেমন সাইলেন্ট, আর কি বেয়ার মানে উন্মুক্ত, এখানে বেয়ার মানে মানে খালি না, বেয়ার মানে উন্মুক্ত, খোলা, ওপেন। তাহলে এখানে দ্য বিউটি মানে সৌন্দর্য, হ্যাঁ, চার্ম বলতে পারি, অ্যাট্রাকটিভনেস বলতে পারি, অফ দা মর্নিং সাইলেন্ট, সাইলেন্ট নীরব, এখানে বলতে পারি কোয়াইট, নয়েসলেস, বেয়ার মানে নিবারণ বা খালি, হ্যাঁ, আনকভার্ড বা প্লেন। তাহলে এমসিকিউ তে ভিভি রায় যে লন্ডন শহরটা কেমন পোশাক পরেছে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু ভিভিআই, যে সকালের পোশাক, দা বিউটি অফ মর্নিং, হ্যাঁ, তাকে কেমন লাগছে, সাইলেন্ট লাগছে, বেয়ার লাগছে। ওকে, এখানে বেয়ার কিন্তু খালি অর্থে নয়, কোলাহলহীন, সরল, অলংকারহীন অবস্থাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এবার তোমরা বা এই ছবিটাকে লক্ষ্য করে দেখবে, তাহলে কবিতাটা ভালো বুঝতে পারবে। তার মানে দিনের বেলায় শহরটি ব্যস্ততা, শব্দ, ধোঁয়ায় ভরে যায়, কিন্তু ভোরের সেই সব কোলাহল নেই, তাই শহরের আসল শান্ত ও নির্মল সৌন্দর্য প্রকাশ পেয়েছে। সাইলেন্ট শব্দটি শুধু শব্দহীনতা বোঝায় না, এটি গভীর শান্তি ও প্রশান্তির প্রতীক। আর বেয়ার বোঝায় যে শহরটি কোনো কৃত্রিমতা ছাড়াই স্বাভাবিক রূপে আছে। যেমন খুব সকালে স্কুল, রাস্তার ফাঁকা থাকলে জায়গাগুলিকে অনেক শান্ত আর সুন্দর কিন্তু লাগে, এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। এখানে কি ফিগার অফ স্পিচ, এখানেও পার্সোনিফিকেশন পেলাম, হ্যাঁ, কি পেলাম, ভিজুয়াল ইমেজারি পেলাম, যে সাইলেন্ট, বেয়ার এই শব্দ দুটি কি করছে, শান্ত সকালের একটা স্পষ্ট ছবি তৈরি করছে। এবার নেক্সট, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস লাই, ছবিতে লক্ষ্য করো কি কি কি, শিপস মানে জাহাজ, সিনোনিম বোটস বা ভ্যাসেল বলতে পারো, টাওয়ার্স মানে কি মিনার, এরা কি, টেম্পলস লাই, লাই অর্থ এরা হচ্ছে অবস্থান করছে, এখানে লাই মানে শুয়ে থাকা না, লাই মানে এখানে অবস্থান করা। থিয়েটার্স মানে নাট্যশালা, ডমস মানে গম্বুজ, টাওয়ার্স মানে তো মিনার, যেমন আমরা বলতে পারি টারেটস, হাই বিল্ডিংস, টেম্পলস মন্দির, যেমন শ্রাইনস, লাই মানে অবস্থান করছে বা পড়ে আছে, সিনোনিম আমরা রেস্ট বলতে পারি, রিমেইন বলতে পারি। আমি কেন এভাবে ওয়ার্ড গুলো দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমিও তো লেকচার দিয়ে চলে যেতে পারতাম, ঠিক আছে, কিন্তু তোমরা এই ভিডিওটি দেখে যদি কিছু উপকৃত না হবে, তো আমি ভিডিওটি কেন বানালাম, তাই না? এখানে লাই মিথ্যা নয়, কিন্তু হ্যাঁ, লাই মানে অবস্থান করা। তার মানে আমরা দেখছি জাহাজ, টাওয়ার, গম্বুজ, থিয়েটার, মন্দির সবই কি শান্তভাবে অবস্থান করছে। তোমরা এই ছবিটাকে লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে। কবি এখানে লন্ডন শহরের বিভিন্ন স্থাপনার কথা বলেছেন, এগুলো শহরের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। সাধারণত এই জায়গাগুলো মানুষের ভিড় ও শব্দে ভরা থাকে, কিন্তু ভোরের নীরবতা এগুলিকে অনেক বেশি সুন্দর ও শান্ত লাগছে। শহরের কৃত্রিম স্থানগুলো যেন প্রকৃতির অংশ হয়ে গেছে, যেমন কলকাতা হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা শহরের বড় বড়, হ্যাঁ, ভবন খুব সকালে অনেক শান্ত ও সুন্দর লাগে। তাহলে এখানে কি কি ফিগার অফ স্পিচ পেলাম, যেমন ধরো একটা লিস্টিং বা আমরা বলতে পারি ইনুমেরেশন, যেমন লিস্টিং বলতে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস, এখানে একের পর এক স্থাপনার নাম বলা হয়েছে, তাই এটাকে আমরা লিস্টিং বলতে পারি। এবার এই যে শিপস, ডোমস, টাওয়ার্স, টেম্পলস, সেগুলো কোথায় অবস্থান করছে, ওপেন, খোলাখুলি ভাবে, কোথায়, আনটু দা ফিল্ডস অর্থাৎ মাঠে, এন্ড টু দা স্কাই অর্থাৎ খোলা আকাশে। তার মানে এখানে ওপেন মানে উন্মুক্ত, মানে ফ্রি, আনকভার্ড, আনটু মানে দিকে বা প্রতি, পুরোনো ইংরেজি, হ্যাঁ, পুরোনো ইংরেজি এটা, কিন্তু বর্তমানে আমরা টু বলি। ফিল্ডস মানে মাঠগুলির দিকে, এখানে প্লেইনস বা মিডো বলতে পারি, এন্ড টু দ্য স্কাই আকাশের দিকে, বা আমরা বলতে হেভেন। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো, আনটু পুরোনো ইংরেজি শব্দ, আধুনিক ইংরেজিতে আমরা কি বলবো, টু বলবো বা টুয়ার্ডস বলবো, কিন্তু পুরোনো ইংরেজিতে বলতে আনটু বলা হয়। এগুলো তো জানতে হবে তোমাদের। আনটু আর তখন তোমাদের যদি কেউ বলে আনটু আর টু এর মধ্যে কি পার্থক্য, কোনো পার্থক্য নেই, সেম, পুরোনো ইংলিশে এটা বলা হতো। এবার দেখো লাইন, এখানে লক্ষ্য করো, এখানে শহর ও প্রকৃতির মধ্যে এক সুন্দর মিলন দেখানো হচ্ছে, যে শহরটি যেন কোনো সীমাবদ্ধতার মধ্যে নেই, বরং প্রকৃতির সঙ্গে মিশে। তাহলে আমরা কি জানলাম এই জায়গাতে,
যে প্রকৃতির যেমন সৌন্দর্য থাকে, গাছপালা, নদী, নালা সবকিছু, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ঠিক তেমনি মানুষের তৈরি শহর বা মানুষের গড়া শহরেও একটা সৌন্দর্য থাকে। যেমন কবি এখানে কি বলেন, শিপ, স্টোনস, টাওয়ার্স, এগুলো কি করছে, অবস্থান করছে এভাবে। তাহলে এখানেই তো কবি কি বললেন, যে শহর আর প্রকৃতির মধ্যে একটা সুন্দর মিলন ঘটালেন। যেমন প্রকৃতিরও সৌন্দর্য থাকে, গাছপালা, নদী, নালা, ঠিক তেমনি রয়েছে এই মানুষ গড়া শহরের মধ্যেও। শহর, ওকে। তাহলে কবি কি বলতে চাইলেন, যে সভ্যতা প্রকৃতি একসঙ্গে মিলে একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি করতে পারে। যেমন কোন উঁচু ছাদে দাঁড়িয়ে দূরের মাঠ ও বিশাল আকাশ দেখলে খুব মনোমুগ্ধ, শান্ত লাগে। এখানে কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে যেমন ভিজুয়াল ইমেজারি, এই লাইনটি বিশাল খোলা আকাশ ও মাঠের একটি সুন্দর চিত্র তৈরি করে। সিম্বলিজম, যেমন এখানে স্কাই, স্কাই এখানে স্বাধীনতা ও অসীমতার প্রতীক। ওকে, নেক্সট দেখো, অল ব্রাইট, অল ব্রাইট বলতে সমস্ত কিছু ব্রাইট, এন্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, অর্থাৎ সমস্ত কিছু কি করছে, উজ্জ্বল ও ঝকঝক করছে, মানে শিপস, ডোমস, টাওয়ার্স, টেম্পলস ঝকঝক করছে। কোথায়, ইন দি স্মোকলেস, মানে ধোঁয়াহীন বাতাসে। আসলে এই যে স্মোকলেস কথাটা একটু দেখো, অল মানে সবকিছু, ব্রাইট মানে উজ্জ্বল, আমরা শাইনিং বলি, রেডিয়েন্ট বলি, হ্যাঁ, গ্লিটারিং মানে ঝলমলে, আমরা স্পার্কলিং বলি, গ্লিমিং বলি, ইন দা স্মোকলেস এয়ার মানে ধোঁয়াহীন বাতাসে, স্মোকলেস ধোঁয়াহীন বা ক্লিয়ার পিওর, এয়ার মানে বাতাস, অ্যাটমসফিয়ার ব্রিজ। এখানে দেখো স্মোকলেস, এখানে শুধু ধোঁয়াহীন কে বোঝানো হয়নি, এই স্মোকলেস এর মাধ্যমে এখানে ধোঁয়াহীন কে বোঝানো হয়নি, পরিষ্কার ও দূষণ মুক্ত পরিবেশকে বোঝানো হয়েছে স্মোকলেস শব্দ দ্বারা। ওকে, তাহলে লন্ডন সাধারণত শিল্প নগরী, আমরা জানি লন্ডনে ধোঁয়া দূষণে ভরা থাকে, কিন্তু ভোরের সময় কলকারখানাগুলো বন্ধ থাকায় বাতাস পরিষ্কার ছিল। এই পরিষ্কার পরিবেশে শহরের প্রতিটি জিনিস উজ্জ্বল হয়ে উঠেছে। কবি এখানে নির্মল প্রকৃতি ও শান্ত পরিবেশের সৌন্দর্য তুলে ধরেছেন। ওকে, তাহলে এখান থেকে এমসিকিউ হতে পারে যে অল ব্রাইট এন্ড গ্লিটারিং, কোথায় স্মোকলেস, এর প্রতিটা শব্দ কিন্তু এমসিকিউ এর জন্য রেডি রাখবে, তাহলে কবিতাটা মুখস্থ করে ফেলবে। এখানে দেখো ফিগার অফ স্পিচ কি দাও, ভিজুয়াল ইমেজারি, কোথায়, ব্রাইট এন্ড গ্লিটারিং, শব্দগুলো কিন্তু একটা দৃশ্যকে তুলে ধরছে। নেভার ডিড সান, কবি বলছে নেভার ডিড সান, এই যে ডিড ব্যবহার করলো, অর্থাৎ কবি এখানে জোর দিল। মোর বিউটিফুল স্থির, অর্থাৎ সূর্য কখনো হ্যাঁ এইভাবে এতটা ঝুঁকে পড়েনি, স্টিপ, মানে দেখো এখানে লক্ষ্য করো, এই যে সূর্য কিন্তু ঝুঁকে পড়েছে, মানে সূর্য কেবল উঠছে, আর মনে হচ্ছে ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে সূর্য মনে হয় লন্ডন শহরে ঝুঁকে পড়েছে সুন্দরভাবে। ইন হিজ ফাস্ট স্প্লেন্ডার, এখানে হিজ বলতে দ্য সান, কোথায় কোথায় ঝুঁকে পড়েছে, ভ্যালিতে অর্থাৎ উপত্যকায়, রক শিলাতে, আর হিল পাহাড়ে। তাহলে নেভার মানে কখনো না, ডিড সান মানে সূর্য কখনো, মোর বিউটিফুলি আরো সুন্দরভাবে, স্টিম মানে আলোয় ভরিয়ে দেয় বা আলোকিত করে, তাহলে এখানে ঝুঁকে পড়া অর্থে আলোয় ভরিয়ে দেওয়া। ওকে, তাহলে এখানে আমরা দেখবো যে হিজ, এই যে হিজ, এখানে সূর্যকে, সরি, এখানে সূর্যকে মানুষের মতো কল্পনা, তাহলে এখানে পার্সনিফাই করলো। এই লাইনটা দেখো, ইন ইজ ফার্স্ট, তাহলে আমরা জানি হিজ সম্ভবত কাকে রেফার করে, মানুষকে। তো এখানে হিজ দ্বারা কি বোঝালো, সূর্যকে, তাহলে এখানে সূর্যকে কি করা হলো, পার্সনিফাই করা হলো। তাহলে সাধারণত কবিরা পাহাড়, পর্বত, নদী, উপত্যকা ইত্যাদি সৌন্দর্যের প্রশংসা করেন, কিন্তু কবি এখানে বলেছেন যে ভোরের লন্ডন শহরকে সূর্যের আলোয় যেভাবে আলোকিত করেছে তা প্রকৃতির বিখ্যাত দৃশ্যগুলি থেকেও বেশি সুন্দর। এখানে শহরকে প্রকৃতি সৌন্দর্যময় হিসেবে দেখানো হয়েছে। কবি বোঝাতে চেয়েছেন যে মানুষের তৈরি সভ্যতাও কখনো প্রকৃতির মতো অপূর্ব হতে পারে। এখানে ফার্স্ট স্প্লেন্ডার কথাটি নতুন সূচনা, আশা ও সতেজতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। রিয়েল এক্সাম্পল দেখো, যেমন শীতের সকালে সূর্যের নরম আলো পাহাড়, গাছপালা, নদীর উপর পড়লে চারপাশ কিন্তু সোনালী হয়ে যায়, ঠিক তেমনি লন্ডন শহরও ভোরের আলোয় অপূর্ব সুন্দর হয়ে উঠেছিল। এখানেও হাইপারবল ব্যবহার করেছে, হ্যাঁ, এখানেও পার্সনিফিকেশন রয়েছে, যেমন হিজ, ইমাজারি রয়েছে। নেক্সট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন বলছে, নেভার সো, বলছে আমি কখনো দেখিনি, নেভার ফেল, আমি কখনোই অনুভব করিনি, সো কাম সো ডিপ, বলছে এতটাই শান্ত, এতটাই গভীর। কবি কিন্তু এখানে একটা বিস্ময় প্রকাশ করলেন, বলছে নেভার কখনো, সো আমি দেখিনি। তার মানে দেখো এই স্রষ্টার সৃষ্টি দেখে কবি কিন্তু বিস্ময়ভূত হয়েছেন। আমরা জানি যিনি আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের আল্লাহ, উনি এই দুনিয়ার সৃষ্টি করেছেন,
অবশ্যই ওনার দুনিয়াটা অবশ্যই সুন্দর। আমরা যদি একটু মন থেকে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, এখানে কবি কিন্তু বিস্ময় প্রকাশ করলেন। হুম, তার মানে কবি এই লাইনে তার মনের গভীর অনুভূতি প্রকাশ করেছেন। ঠিক আছে, এখানে কাম শব্দটা বাইরের নীরবতা বজায় না, এটি কবির অন্তরের শান্তিকেও কিন্তু প্রকাশ করে। প্রকৃতি, সকালের আলো, নীরব পরিবেশ কবির মনে এক আত্মাধিক শান্তি এনে দিয়েছে। যেমন ধরো সমুদ্রের ধারে সূর্যোদয় দেখার সময় মানুষের মন খুব শান্ত হয়ে যায়। গভীর রাতে নীরবতা মানুষকে প্রশান্তি দেয়। গভীর অনুভূতি ঠিক তেমন ছিল। এখানে হাইপারবল ব্যবহার করেছে, ইনভার্সন ব্যবহার করেছে, ইমোশন। স্যার ইনভার্সন কি? দেখো সম্ভবত এখানে দেখো তারপরে এমন হতো যে আমরা আমরা জানি যে আমরা বাক্য কেমন করে লিখি, যে সাবজেক্টের পরে ভার্ব দেই, হ্যাঁ ভার্বের পরে কি দেই, অবজেক্ট দেই। এখানে কি তাই হয়েছে? হয়নি। এখানে দেখো এখানে এরকম থাকার কথা যে আই নেভার স, কিন্তু এখানে হয়ে গেল নেভার নেভার স আই, মানে কবিতার ছন্দ মেলানোর জন্য। যদি আমি বলি যে ইফ ইউ লার্ন এ বি সি সুন আ গ্রেট ম্যান ইউ উইল বি, তাহলে এখানে দেখো সুন আ গ্রেট ম্যান ইউ উইল বি আমি কিভাবে ইউজ করলাম? তাহলে এটাকে বলা হয় ইনভার্সন, মানে সাবজেক্ট ভার্বের মেইনটেইন করে না কবিরা। কবিদের কিন্তু এটা কবিতা লেখার ক্ষমতা থাকে, পাওয়ার থাকে। ঠিক আছে, the river glided at his own sweet will। এই দেখো রিভার, এই রিভারটার নামই হলো টেমস নদী। তোমরা একদম নিজের চোখে দেখে নাও, আমি তো তোমাদের লন্ডন নিয়ে যেতে পারবো না, তাই একটু ছবিতে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা একটু কিন্তু দেখে নাও। তাহলে এই যে টেমস নদী, নদীটা কি করছে? গ্লাইডেড, গ্লাইডেড মানে ধীরে ধীরে বয়ে যাচ্ছে। এখান থেকে গ্লাইডেড শব্দটা কি শব্দ? এটা পুরনো ইংরেজি গ্লাইডস এর, কিন্তু মানে মানে এটা পুরনো ইংরেজি, আমরা বর্তমানে গ্লাইডস বলবো কি। হ্যাঁ, কিভাবে চলছে? এট ইজ অন ফ্রি অন সুইট উইল, তার নিজস্ব মুক্ত। এখানে কিন্তু উইল মানে ইচ্ছা, আর উইল কিন্তু এখানে মোডাল ভার্ব নয়, কেউ আবার মোডাল ভার্ব বলো না। এখানে অন মানে নিজের, হিজ বললো, তার মানে এখানেও কিন্তু নদীটাকে পার্সনিফাই করা হলো। নদী কিন্তু এখানে কোন নদীর কথা রেফার করছে? লন্ডন এমসিকিউ এর জন্য ভিভিআই। তো হয়তো পরীক্ষা বলতে হুইচ রিভার ইজ রিভার ইন দ্য লাইন দ্য রিভার গ্লাইডেড দ্যাট ইজ অন সুইট উইল, তাহলে আমরা কি বলবো? দ্য রিভার টেমস ইজ রিফার্ড। এখানে কবি টেনশনের কথা বললো। তাহলে এখানে দেখো গ্রামের শান্ত বয়ে চলা, সরি এখানে নদীর খুব শান্ত বয়ে চলা বোঝাচ্ছে। তোমরা ছবিটাতে ক্লিয়ার করে সুন্দরভাবে ছবিটাতে একটু মন দিয়ে দেখো যে কিভাবে নদীটা বয়ে চলেছে। কবির মজার, কবি ব্রিজে দাঁড়িয়ে কবিতাটি লিখেছেন। ফিগার অফ স্পিচ দেখো, পার্সনিফিকেশন রয়েছে, ভিজুয়াল ইমেজ রয়েছে। এবার কবি কি বললেন? ডিয়ার গড, আই এম তো অবাক। কবি কিন্তু এবার বললো ডিয়ার গড, মানে এই সৃষ্টি দেখে, কবির এই অনুভূতি দেখে, অর্থাৎ কবি এই স্রষ্টার এই সৃষ্টি দেখে কিন্তু অবাক হয়ে বললেন ডিয়ার গড, ঈশ্বরকে স্মরণ করলেন। অবশ্যই সৃষ্টি দেখে স্রষ্টাকে মনে পড়ে যায়, গাছ দেখে ঈশ্বরকে মনে পড়ে যায়, মানুষ দেখে ঈশ্বরকে মনে পড়ে যায়, চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো সব দেখে ঈশ্বরকে মনে পড়ে যায়। যার মনে পড়ে না তার কোনো মানবতা নেই, তার সে হচ্ছে ইনসেনসিটিভ। তাহলে সবসময় মনে রাখবে, এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করলেন? গড বলে স্বীকার করলেন। কি বললেন? দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বলছে হাই ঈশ্বর, মনে হচ্ছে ওই বাড়িগুলো ঘুমাচ্ছে। আসলে বাড়ি কি ঘুমোতে পারে? মানে লন্ডন শহরে যে বাড়িগুলো আছে ব্রিজ থেকে দেখছেন, সেগুলো কি ঘুমোচ্ছে না? এখানেও কবি পার্সনিফাই করলেন, অর্থাৎ বাড়ি ঘুমাচ্ছে না, বাড়ির লোকজনরা ঘুমাচ্ছে। তাহলে এখানে ডেয়ার গড বিস্ময় প্রকাশ করলো। ভেরি হাউসেস মানে শুধু বাড়ি নয়, পুরনো শহরের নীরব। তাহলে এই লাইনে কবি শহরের গভীর নীরবতা ও শান্তি পরিবেশকে, শান্ত পরিবেশকে প্রকাশ করেছেন। সাধারণত লন্ডনের মতো শহর সবসময় মানুষ, যানবাহন তা ভরা থাকে। কবি শহরকে জীবন্ত সত্তার মতো কল্পনা করেছেন। বাড়িগুলো যেন মানুষের মতো বিশ্রাম নিচ্ছে। এই নীরবতা কবির মনে বিস্ময় বা প্রশান্তি সৃষ্টি করেছে। খুব ভোরে শহরের রাস্তা ফাঁকা থাকলে মনে হয় পুরনো শহর এখনো ঘুমিয়ে আছে। যেমন এখানে পার্সনিফিকেশন ব্যবহার করা হলো, হ্যাঁ এখানে এক্সক্লেমেশন ব্যবহার করা হলো, এখানে ভিজুয়াল ইমেজারি ই ফিগার অফ স্পিচ গুলো লাইনে ব্যবহার করা হয়েছে। লাস্ট লাইন কবি কি বলছেন? এন্ড অল দ্যাট মাইটি হার্ট ভিভিআই ইজ লাইং স্টিল, অর্থাৎ স্থির হয়ে আছে বা নিশ্চুপ হয়ে থাকা। লাইং স্টিল মানে নিশ্চুপ হয়ে থাকা বা স্থির হয়ে থাকা। তার মানে মাইটি হার্ট বলতে কবি এখানে লন্ডন শহরকে একটি জীবন্ত দেহের, হৃদয়ের মতো কল্পনা করেছেন। তাহলে এখানে মাইটি হার্ট কি? তাহলে মাইটি হার্ট বলতে কবি একটি জীবন্ত বডিকে বোঝাচ্ছে, তা মানুষের বডিকে ধরো বোঝাচ্ছে।
এবার মানুষের সেই বডির যে একটা হৃদয় থাকে, এই হৃদয়ের মতো কিন্তু লন্ডন শহরকে কিন্তু কবি এখানে কল্পনা করেছেন। ওকে, হ্যাঁ, তাহলে আরেকটু পড়ে নিতে, এখানে মাইটি হার্ট বলে দিয়েছে লন্ডন শহরে একটি জীবন্ত দেহের হৃদয়ের মতো কল্পনা করেছে, যার হার্ট হলো শহরের ব্যস্ত জীবন। তাহলে লন্ডন যদি বডি হয়, তাহলে লন্ডন শহরের ব্যস্ততাই হচ্ছে তার হার্ট, তাই না? তাহলে লাইং স্টিল সম্পূর্ণ শান্ত ও নিশ্চুপ অবস্থাকে বোঝায়। এখানে মাইটি হার্ট বলতে, যে আবারও রিপিট করে দিয়েছি, লন্ডন শহরকে বোঝানো হয়েছে। সাধারণত এই শহর সবসময় কর্মব্যস্ত জীবন্ত থাকে। তাহলে কবি এখানে কি বললো, ফিগার অফ স্পিচ ইউজ করলো, মেটাফর ইউজ করেছে, পার্সনিফিকেশন ইউজ করেছে, ভিজুয়াল ইমেজারি ইউজ করেছে। আই হোপ তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। প্রতিটা লাইনে এমসিকিউ গুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ নিয়ে আসবো, তোমরা কমেন্টে জানাবে তোমাদের কি কোন কোন ভিডিও লাগবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওকে, ভালো থাকো। আল্লাহর রহমতে আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই ছবিটা দেখে দেখে তোমরা কি করবে, এমসিকিউ গুলো মুখস্থ করার চেষ্টা করবে। ধরো এখানে উইলিয়াম ওয়াটস দাঁড়িয়ে ছিল ব্রিজের উপরে, এটা হচ্ছে টেমস নদী। তিনি এখানে দাঁড়িয়ে থেকে কবিতাটি লিখেছেন। তিনি বিভিন্ন